এতবার করে বলছি, এই বিয়েবাড়িটা কি তোমার অ্যাটেন্ড না করলেই নয়? মানছি তোমারই বন্ধুর বিয়ে, কিন্তু অন্তত সব দিক বিচার করে এই নিমন্ত্রণটা তোমার ক্যান্সেল করা উচিত। আর গেলে তুমি অপ্রস্তুতে পড়বে। ঢোকার মুখেই দেখবে বল্লম হাতে নিয়ে দারোয়ান সেজে আমি দাঁড়িয়ে আছি। ভালো লাগবে তোমার? সাথে আবার ছেলেও থাকবে। দেখো, আমি সব কিছুই খুলে বললাম। এবার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। কথাগুলো বলে সুমন চায়ে ডুবিয়ে রুটিতে কামড় দিল। সে তো আমিও 3 দিন ধরেই বলছি যে এই কাজের বরাতটা তুমি ছেড়ে দাও। জয়ন্তীও চা খেতে খেতে মুখ খোলে। অন্তরা আমার ঘনিষ্ঠ বন্ধু। আমার বিয়ের প্রায় 3.5 বছর পর ওর বিয়ে হচ্ছে। দেখে শুনে ওর বাবা আর দাদারা মিলে দারুণ ছেলে নির্বাচন করেছে ওর জন্য। আমার মতো হা ঘরের হাতে গিয়ে তো আর পড়ছে না। মরতে কেন যে তোমার সাথে প্রেম করতে গেছিলাম, তখন তো 5 মুখ করে বলেছিলে যে তুমি ক্যাটারিং লাইনে আছো। তখন তো অত তলিয়ে দেখিনি। চোখেতে তখন তো রঙিন চশমা ছিল। তখন যদি একবার জানতাম যে বিয়ে বাড়ির মুখে তুমি দারোয়ানের মতো সংসেজে দাঁড়িয়ে থাকো, হাতে একটা নকল বল্লম নিয়ে। অবশ্য যদি ক্যাটারিংয়ের মালিক তোমাকে কাজের বরাত দেয় তবেই। ভালো মন্দ তো খাবার জোটে না কখনোই। তাও যদি এই বিয়েবাড়ির দৌলতে পেটে কিছু ভালো মন্দ যায়। গিফটের কথা তো ভুলেও তুলিনি তোমার কাছে। জানি তোমার কেনার মুরত নেই। নিজের বিয়েতে পাওয়া একটা মিক্সচার গ্রাইন্ডার ভাগ্যিস আমার কাছে ছিল, ওটাই প্যাক করিয়ে রেখেছি। তাই বলছি, এই কাজটা তুমি নিও না। পারলে ক্যাটারিংয়ের মালিককে এখনই ফোন করে দাও। যা সম্ভব নয় তেমন অনুরোধ কেন করো? সুমন চায়ের কাপটা সরিয়ে রাখল। 4 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে পারলেই করকরে 2500 টাকা। আর অতক্ষণ দাঁড়িয়ে থাকতেও হয় না। তাছাড়া বর ঢোকার সময় আমরা ইচ্ছে করে গেট আগলে দাঁড়াই। এতে চাপ দিয়ে কিছু বকশিস আদায় করা যায়। তুমি তো সংসারের অবস্থা জানোই। তাই বলছি, আমার মুখ চেয়ে যদি নিমন্ত্রণটা কোনো একটা অজুহাত দেখিয়ে বাতিল করে দিতে। আর নিতান্তই যদি যেতেই চাও, তবে প্লিজ আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। তোমারও আবার শর্ত আছে? জয়ন্তীর ঠোঁটে মুচকি হাসি। বিষ নেই তাই আবার কুলোপানা চক্র। আচ্ছা বলো শুনি, তোমার শর্তটা কি? যতই হোক তুমি ঘরের মালিক বলে কথা। গেট দিয়ে যখন বাবুকে নিয়ে ঢুকবে, তখন কিন্তু তুমি আমাকে দেখেও না দেখার ভান করবে। সুমন করুণভাবে হাসল সামান্য। আর বাবু যেন কোনোভাবেই আমাকে দেখতে না পায়। অবশ্য দেখলে মনে হয় ও চিনতেও পারবে না। ওখানে তোমার বর হিসেবে আমাকে তো কেউ চেনেই না। তাই তুমি জাস্ট ক্যাজুয়ালভাবে ঢুকে যাবে। তোমার বলার আগেই আমিও অবশ্য সেটাই ভেবেছিলাম। জয়ন্তীর সপাটে উত্তর। অবশ্য বাবুকে নিয়েই হবে মুশকিল। ও যা দুরন্ত, একবার যদি বুঝে যায় তবে ওকে সামলানো মুশকিল হবে। মোটে 2টো স্টেশনের দূরত্ব। সন্ধ্যা 7টার মধ্যেই জয়ন্তী সাজগোজ করে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিল। সুমন অবশ্য বেরিয়ে গেছিল তার অনেক আগেই। 2.5 বছরের ছেলে অবশ্য আধো আধো গলায় অনেক প্রশ্ন রেখেছিল মায়ের কাছে। বাবাই কেন আমাদের সাথে যাবে না মা? বাবাই থাকলে আমার আলো কত আনন্দ হতো। স্টেশনে নেমেই জয়ন্তী একটা টোটো নিয়ে যখন বিয়েবাড়ির সামনে নামলো, তখন ঘড়িতে 8:45। কি সুন্দরভাবে যে সাজিয়েছে চারপাশটা। খুব খরচ করেছে বোঝাই যাচ্ছে। নেমেই জয়ন্তী লক্ষ্য করেছিল প্রবেশপথের দুপাশে 2জন দারোয়ান। সুমনকে চিনতে তার ভুল হয়নি। ছেলের চোখ যতদূর সম্ভব আড়াল করে ঢোকার সময় হলো বিপত্তি। ওমা দেখো দেখো, বাবাই কেমন রাজার মতো সেজেছে। আমি বাবাইয়ের কাছে যাব মা? আহ বেটু, চুপ করো। জয়ন্তী একেবারেই নাজেহালের এক শেষ। ওটা তোমার বাবাই নয় বেটু, ওটা অন্য লোক। তোমার বাবাই অন্য জায়গায় কাজে গেছে। কোনো মতে ছেলেকে ভুলিয়ে ভালিয়ে প্যান্ডেলের ভেতর ঢুকে গেছিল জয়ন্তী। কিন্তু বাচ্চা ছেলের মন, একবার কিছু দেখলে সেটা তার মাথায় রয়ে যায়। যতই তাকে ভুলানোর চেষ্টা করা হোক না কেন, সুযোগ পেলেই তার মুখ দিয়ে কথা বেরিয়ে আসে। তাই বিয়ের আসরে যার সাথেই জয়ন্তী কথা বলুক না কেন, নীল তাকে আগেই শুনিয়ে দিচ্ছে,
তোমরা জানো আমার বাবাই আজ লাজা সেজেছে। এমনকি অন্তরা যখন নতুন কনের সাজে সামান্য এগিয়ে এসে জয়ন্তীকে জড়িয়ে ধরে তখন তাকেও একই কথা শোনালো নীল। তুমি জানো আমান বাবাই আজ লাজা সেজেছে? ওই তো ওখানেই দাঁড়িয়ে আছে। একটু অবাক হয় অন্তরা। কি বলছে রে বিচ্ছুটা? কতদিন পর তোকে দেখলাম, সুমনকে আনলি না কেন? বিয়ের পর তো আলাপই হলো না তোর হাবির সাথে। ভালো করে খেয়ে যাস কিন্তু, আর অন্য ঘরে চলে যাচ্ছি বলে যোগাযোগ রাখতে ভুলিস না। হোয়াটসঅ্যাপ তো রইলই। বরকে আনা হলো না রে? জয়ন্তীর গলাটা একটু যেন কেঁপে উঠল। ওর অন্য জায়গায় কাজ আছে। আর দুদিন আগে নীলের বাবাই ঘরের একটা স্যুট পরে টায়াল দিচ্ছিল। সেই থেকেই নীল যাকে দেখে তাকেই বলে ওর বাবাই নাকি রাজা সেজেছে। বিয়ে বাড়ির ভিড়ে মিশে যায় জয়ন্তী। এলাহি আয়োজন, বুফে আর বসে খাওয়ার সব রকম ব্যবস্থা আছে। টুকটাক পরিচিতদের সাথে কথা বলতে বলতে সময় হু হু করে কেটে যাচ্ছে। ছেলেকে নিয়ে জয়ন্তী যখন খাওয়া শেষ করলো তখন ঘড়িতে 10:45। বেরোতে হবে এবার। 10টা 10-এর লোকালটা ধরতেই হবে যেভাবে হোক। কিন্তু হঠাৎই একটা গণ্ডগোলের আভাস পাওয়া গেল গেটের কাছ থেকে। একটা ভারী গলার তুমুল চিৎকার কানে আসছে। ছেলেকে নিয়ে চটপট বেরিয়ে যাওয়ার চেষ্টা করে জয়ন্তী, কিন্তু বেরোতে পারে না। একজন ভদ্রলোক সুমনের কলার ধরে এলো পাথারি ঝাঁকাচ্ছে, আর সাথে বৃষ্টির মতন চট থাপ্পড়। শালা এখানে দাঁড়িয়ে দারোয়ানগিরি মারাচ্ছিস বজ্জাত? 8জন লোক যাদের আমরা কোনো কালেই চিনি না তারা এসে পাত পেরে বসে খেয়ে যাবে। তোদের কি এখানে ছেড়বার জন্য রাখা হয়েছে? শালা একটা একটা প্লেটের দাম জানিস? 720 টাকা করে। টোটাল কত দাঁড়ালো তাহলে? প্রায় 5800 টাকা। এই টাকা আমি ক্যাটারারের বিল থেকে কাটব। এই হিমাদ্রিকে কেউ ফোনে ধরত। এদের দারোয়ানগিরি আমি জন্মের মতো ঘুচিয়ে দিচ্ছি। হা করে দাঁড়িয়ে আছে জয়ন্তী, মুখে একরাশ বোবা কান্না নিয়ে। একটু দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সুমন আর ওর সঙ্গী। কেমন যেন অসহায় লাগছে সুমনকে। এইভাবে কখনো স্বামীকে দেখতে হবে তা কল্পনা করতে পারেনি জয়ন্তী। কিন্তু ও কিছু বলার আগেই নীল ওর হাত ছাড়িয়ে ছুটে গেল ওই লোকটার কাছে। তুমি আমার বাবাইকে মারছো কেন গো? তুমি একটা বদমাশ লোক। জানো আমার বাবাই আজ লাজা সেজেছে। এখনই তোমার পেট ফুটো করে দেবে ওই বল্লম দিয়ে। আর নিজেকে আটকাতে পারল না জয়ন্তী। এগিয়ে গিয়ে একেবারে সুমনের পাশে গিয়ে দাঁড়ালো। অবশ্য টাকাটা কেটে নেবেন দাদা। ডিউটি ঠিকঠাক না করলে তো টাকা কেটে নেওয়াই উচিত। আর পারলে আরও কটা কিল খুশি মারুন। তবে একটা কথা বলুন তো দাদা, আপনারা কাদের নিমন্ত্রণ করেছেন সেটা জানা কি দ্বাররক্ষীর ডিউটির মধ্যেই পড়ে? এটা তো এখন একটা স্টাইল হয়েছে যে প্যান্ডেলের মুখে দুটো দারোয়ান রাখার। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন তাদের কথা, যারা এক পেট খিদে নিয়ে সামান্য কিছু টাকার আশায় এইভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে? ভেতরে যখন লোভনীয় খাদ্যের ফোয়ারা ছুটছে তখন এরা এই লোক দেখানোর সংসেজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তবুও যখন আপনি বলছেন তখন অবশ্যই টাকা কেটে নেবেন। 5800 টাকা তো কম কথা নয়। আরে দাঁড়াও দাঁড়াও, মুখ খুললেন সেই ভদ্রলোক। তুমি জয়ন্তী না? অন্তুর বন্ধু তো? আরে দেখোই না, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই। হঠাৎই এত মাথা গরম হয়ে গেছিল। কিন্তু তুমি ওর হয়ে এত সালিশি মারছো কেন বলো দেখি বোন? তোমাকেও বোনই বলছি কারণ আমি অন্তুর ছোদ্দা। তুমি চেনো নাকি ওকে? তোমাদের পাড়ার কেউ? অবশ্যই চিনি ছোদ্দা। জয়ন্তী এবার পুরোপুরি সাবলীল। আপনি যার উপর কিলঘুষির বন্যা বইয়ে দিলেন উনি আমার স্বামী। লোকলজ্জার ভয়ে ও আমাকে শর্ত করিয়ে নিয়েছিল যেন এখানে আমি ওকে না চেনার ভান করি। আর আমি এতটাই নীচ যে ওর শর্ত মেনে এখানে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলাম। ভেতরে যখন আপনার বোন ওর না আসার কারণ জিজ্ঞেস করছিল তখন ওকেও মিথ্যে কথাই বলেছি। ভুল করেছি দাদা, কিন্তু এই সময়েও যদি আমি আমার স্বামীর পাশে না দাঁড়াই তবে আমার নারী জন্ম বৃথা। মানছি আমার স্বামী এইসব কাজ করেই সংসার চালায়, কিন্তু ও অন্তত সামান্য কিছু টাকার জন্য কারোর উপর হাত তুলবে না। চলো সুমন, তোমার এদের থেকে যা প্রাপ্য ছিল তা পাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোই।
বেরোতে গিয়ে আবার থমকে দাঁড়ায় জয়ন্তী। না, আরও একটা কাজ বাকি আছে, এসো তো আমার সাথে। বলেই সুমনের হাত ধরে সোজা প্যান্ডেলের ভেতর প্রবেশ করে শটান গিয়ে হাজির হয় অন্তরার সামনে। আবার ফিরে এলাম রে অন্তরা, পরিচয় করিয়ে দিতে বলেছিলি না, এই হলো আমার বর, যে আজ তোর বিয়েতে প্যান্ডেলের সামনে দারোয়ান সেজে দাঁড়িয়েছিল। বড্ড ভুল করেছিলাম রে তোর কাছে লুকিয়ে গিয়ে, কারণ ও তো কোনো অন্যায় করেনি। হিস্ট্রিতে এমএ করেও ও একটা চাকরি জোটাতে পারেনি, সেটা অবশ্য ওরই দোষ, কিন্তু সংসার তো চালাতে হবে, তাই এইসব ছুটকো ছাটকা কাজ করে। চললাম রে। আর হ্যাঁ, খুবই ভালোভাবে খেয়েছি, আর সুমন যেটা খেয়েছে সেটা তো ছোদ্দার কাছেই শুনে নিস। চলো সুমন। অবাক করা অনেক জোড়া চোখের সামনে দিয়ে ছেলে আর সুমনের হাত ধরে জয়ন্তী বেরিয়ে আসে। 10টা 10-এর লোকালটা না পাওয়া গেলেও 10টা 40-এর লোকালটা ধরতেই হবে তাদের।